powered by One Feather Entertainment. মরীচিকার মোহে মানুষ যখন অন্ধের মতো অলীক স্বপ্নের পেছনে ছোটে, তার সেই অন্ধ ঝড়ে নিঃশব্দে ধূলিসাৎ হয় কাছের মানুষের সাজানো পৃথিবী। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট। আমাদের আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের জুয়ারির বউ। গল্প পাঠে এবং মাখনের ভূমিকায় আমি সৌপ্তিক, নলিনীর চরিত্রে পিয়ালি এবং অন্যান্য চরিত্রে সৌপ্তিক, পিয়ালি ও দীপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প জুয়ারির বউ। ধরতে গেলে জুয়ার দিকে মাখনের ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। তার ছোটবেলার খেয়াল আর খেয়ালগুলোর মধ্যে যে ভবিষ্যৎ জীবনের এমন জোরালো মানসিক বিকারের শুরু লুকিয়েছিল, এ কথা অবশ্য কেউ কল্পনাও করতে পারেনি। বাজি ধরে নাকি লটারির টিকিট কে কেনে না? মেলায় গেলে নম্বর লেখা টেবিলে 2-4 পয়সা দিয়ে ঘূর্ণমান চাকায় লেখা নম্বরের দিকে তীর ছোঁড়ে না কে? এগুলো তো নিছক খেলা। তবে মাখনের একটু বাড়াবাড়ি ছিল। কথায় কথায় সবার সঙ্গে বাজি ধরত। লটারির টিকিট কেনার পয়সার জন্য বড়দের বিরক্ত করে মার খেত। মেলায় গিয়ে অন্য জিনিস কেনার পয়সা তীর ছোঁড়ার খেলায় হারিয়ে আসত। এই তুচ্ছ ছেলে মানুষই পাগলামি যে একদিন একটা মারাত্মক নেশায় পরিণত হবে, এ কথা কারো মনেও আসেনি। প্রকৃত জুয়া শুরু হয় ঘোড় দৌড়ের মাঠে। মাখন তখন কলেজে 2টো পরীক্ষা পাশ করেছে। নলিনীর দাদা সুরেশ ছিল তার প্রাণের বন্ধু। একদিন সেই তাকে ঘোড় দৌড়ের মাঠে নিয়ে গেল। মাখন, আজ একটু রেস খেলি, চল। রেস? আমার কাছে মোটে 10টা টাকা আছে। আবার কত চাই? লাগলে আমি দেব, চল না, আয়। সেদিন 7 টাকা জিতে দুজনের কি ফুর্তি! সাহেবি হোটেলে 7 গুণ দাম দিয়ে চিংড়ি মাছের মাথা আর মুরগির ঠ্যাং খেয়ে বায়োস্কোপ দেখে সুরেশ বাড়ি গেল, আর মাখন ফিরল তার মেসে। তারপর আর 2-1বার রেস খেলতে গিয়ে কয়েকটা টাকা হারিয়েই সুরেশ যদি বা বিরক্ত হয়ে মাঠে যাওয়া প্রায় বন্ধ করে দিল, কিন্তু একটা দিন যেতে না পারলেই মাখনের মন অস্থির হয়ে উঠত। সুরেশের কাছ থেকে সে প্রায়ই টাকা ধার করতে লাগলো। আর একটা পরীক্ষা কোনো রকমে পাশ করার পর একদিন হিসাব করে দেখা গেল সুরেশের কাছে মাখনের অনেক টাকা ধার হয়ে গেছে। বন্ধুকে টাকা ধার দিতে দিতে সুরেশের নামে পোস্ট অফিসে জমা টাকাগুলো প্রায় শেষ হয়ে এসেছে। এবার বাড়ি গিয়ে তোর টাকা আমি এনে দেব। ছেলেকে একসঙ্গে এতগুলো টাকা দেওয়া মাখনের বাবার পক্ষে সহজ ব্যাপার ছিল না। তবু 3-3টে পরীক্ষা পাশ করা ছেলে চাকরি খোঁজার আগে একজন বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করতে চায়। সুযোগ না পেলে ভয়ানক কিছু করে বসবে, এমন প্রবল আগ্রহ তার মধ্যে দেখা গেছে। তাই টাকাটা তাকে না দিয়েও যেন উপায় ছিল না। বন্ধুকে দেওয়ার জন্য নির্দিষ্ট টাকাগুলো সঙ্গে নিয়েই মাখন শনিবার সকাল প্রায় 10টার সময় কলকাতায় এসে পৌঁছালো। দীর্ঘ পথ জুড়ে তার মনে একটিই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এতদিন সে যে জুয়ায় বারবার হেরেছে, তার মূল কারণ হলো সে অল্প টাকা নিয়ে খেলেছে। তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে, যদি বড় অঙ্কের টাকা নিয়ে খেলায় নামা যায় তবে জেতার সম্ভাবনাও অনেক বেশি থাকে। এই যুক্তি যেন তার মনে ক্রমে এক ধরনের আত্মবিশ্বাসের রূপ নিয়েছিল। সে মনে মনে হিসাব করতে লাগলো, বন্ধুর ঋণ তো একেবারে আজই শোধ করতেই হবে এমন তো নয়।
যদি তার আগে কিছুটা টাকা ঘোড়দৌড়ের খেলায় লাগিয়ে একটু বাড়িয়ে নেওয়া যায় তাতে ক্ষতি কি? তার দৃষ্টি গিয়ে থামল এক বিশেষ ঘোড়ার ওপর, টাইগার চাম্প। ঘোড়াটি আজকের দৌড়ে ফেভারিট বলেই পরিচিত। মাখনের মনে দৃঢ় ধারণা জন্মালো যে আজ নিশ্চয়ই টাইগার চাম্প জিতবে। যদিও ঘোড়াটি ফেভারিট, তবু তাতে 3 গুণ পর্যন্ত টাকা পাওয়া যেতে পারে এই চিন্তা তার মনে লোভের আলো জ্বেলে দিল। সে তখন নিজের মনকে বোঝাতে লাগলো, সুরেশকে টাকা দেওয়ার আগে যদি সেই টাকাটা একটু খাটিয়ে কিছু লাভ করে নেওয়া যায় তাতে দোষের কি আছে? সে তো পুরো টাকাই খেলায় নামাবে না, শুধু অর্ধেক টাকা ব্যবহার করবে। বাকি অর্ধেক টাকা সে স্পর্শও করবে না, সেটি থাকবে ঋণ শোধ করার জন্য নিরাপদে। এমনকি নিজের মনেই সে যেন প্রতিজ্ঞা করল, হারুক বা জিতুক ওই অর্ধেক টাকা সে আর ছুঁবে না। এই যুক্তি আর আত্মপ্রবচনার ভেতর দিয়েই মাখন ঘোড়দৌড়ের মাঠে প্রবেশ করল। কিন্তু দিনের শেষে বাস্তবতা তার কল্পনার থেকে সম্পূর্ণ ভিন্ন রূপ নিল। সন্ধ্যার আগে যখন শেষ দৌড়টিও শেষ হয়ে গেল, তখন মাখন এনক্লোজারের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। তার পকেট তখন সম্পূর্ণ খালি, একটিও টাকা আর অবশিষ্ট নেই। যে টাকা দিয়ে বন্ধুর ঋণ শোধ করার কথা ছিল, সেটিও জুয়ার উত্তেজনায় একে একে সব উধাও হয়ে গেছে। পরদিন অনেকটা বেলা গড়িয়ে যাওয়ার পর মুখে গভীর ক্লান্তি আর ম্লানতার ছাপ নিয়ে মাখন সুরেশদের বাড়ির দিকে রওনা দিল। তার মনে তখন এক ধরনের লজ্জা, অনুতাপ এবং ভয়ের মিশ্র অনুভূতি কাজ করছিল। সুরেশদের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়তেই দরজা খুলে দিল নলিনী। সাধারণত মাখনকে দেখলেই সে হাসি মুখে তাকে অভ্যর্থনা জানাতো, কিন্তু আজ তার মুখে সেই চিরচেনা হাসির লেশ মাত্র নেই, বরং তার মুখমণ্ডলে এক ধরনের গভীরতা ও সংযত কঠোরতা স্পষ্ট হয়ে উঠেছিল, যেন সে আগে থেকেই কোনো অনিষ্টের আভাস অনুভব করে রেখেছে। ছাদে চুল শুকোচ্ছিলাম, আপনাকে আসতে দেখেই নেমে এলাম। নলিনীর হাসির অভাবটা পূরণ করার জন্য মাখন নিজেই একটু হাসার চেষ্টা করে বলল, বেশ করেছ। তা সুরেশ কোথায়? দাদা আসছে। দাদার টাকা এনেছেন? মাখন থতমত খেয়ে বলল, টাকা? ও হ্যাঁ, টাকা। তুমি টাকার কথা জানলে কি করে? আমি কেন, সবাই জানে। বাবা রেগে একেবারে আগুন হয়ে আছে। আনেননি তো? আনবেনই বা কেন? গম্ভীর মুখে নলিনী ভেতরে চলে গেল। সুরেশ এলে টাকার কথাটা উঠল খুবই অপ্রস্তুতভাবে। মাখন বলল, তোর টাকাটা আমি দিতে পারবো না সুরেশ। একটা কাজ কর, ওই টাকাটা তুই আমায় পণ দে, আমি নলিনীকে বিয়ে করব। কথা ছিল কথাটা গোপন থাকবে, কিন্তু শেষ পর্যন্ত তা আর গোপন রইল না। বিনা পণে বন্ধুর বোনকে বিয়ে করার জন্য বাড়ির সবাই মনে মনে একটু বিরক্ত হয়েছিল। নলিনী তেমন সুন্দরীও নয়। কথাটা নানাভাবে সমালোচনা হতে লাগলো, কিছুটা কটুভাবেই। নলিনী কি করে মাখনকে রাজি করালো তা ভেবে সবাই অবাক হয়ে যেত। হ্যাঁ, আজকালকার মেয়ে ফন্দিবাজ বাপের মেয়ে, ওদের পক্ষে সবই সম্ভব। আচ্ছা, যখন পণ দিল না, তখন গয়না কি বেশি কিছু দেওয়া উচিত ছিল না নলিনীর বাবার? এসব শুনতে শুনতে একদিন রাগে নলিনী দিশেহারা হয়ে গেল। কোনো বড় গুরুজন যদি এমন মন্তব্য করতেন তাহলে হয়তো রাগ হলেও সে চুপ করেই থাকত, কিন্তু সেদিন মন্তব্যটা করেছিল ননদ বিধু। তার সঙ্গে ইতিমধ্যে কিছুটা ভাব হয়ে যাওয়ায় সে বলে ফেলল, পণ দেওয়া হয়নি মানে? পণ তো ওকে আগেই দেওয়া হয়েছে। তারপর সব জানাজানি হয়ে গেল।
প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছিল না, কিন্তু সত্য কথায় বিশ্বাস না করে উপায় কি? মাখনকে জিজ্ঞাসা করায় সেও স্বীকার করে ফেলল। রাতে মাখন বলল, টাকার ব্যাপারটা বলতে তোমায় না বারণ করেছিলাম, বললে কেন? নলিনী বলল, ব্যবসার নাম করে দাদাকে দেওয়ার জন্য টাকা নিয়ে গিয়েছিলে, আমায় বলনি কেন? আমার রাগ হয় না বুঝি? রাগ হলে বুঝি তুমি 10 জনের কাছে আমার নামে বদনাম করে শোধ তুলবে? তুমি তো কম শয়তান নও। ভীষণ একটা ঝগড়া হয়ে গেল। 3 দিন কথা বন্ধ রইল। আবার কথা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই নলিনী জিজ্ঞাসা করল, আচ্ছা, এতগুলো টাকা কি করলে? দাদার কাছ থেকে নিয়েছো, বাবার কাছ থেকে নিয়েছো, এতগুলো টাকা তো কম নয়। প্রথমে মাখনের ব্যাখ্যাটা ভালো করে নলিনীর মাথায় ঢুকল না। সে বলল, চুপি চুপি কারো সঙ্গে ব্যবসা করছিল আর সব টাকা লোকসান হয়ে গেছে। কিন্তু পরে নলিনী বুঝতে পারল মাখন মিথ্যে বলছে। তার মনটা খারাপ হয়ে গেল। স্বামীর মন তো ছোট নয়, টাকা পয়সার ব্যাপারে সে বরং খুব উদার। তাহলে টাকা পয়সার ব্যাপারেই তার মিথ্যে বলার দরকার হলো কেন? বাবা আর শ্বশুরের চেষ্টায় মাখনের একটা ভালো চাকরি হয়ে গেল। 5 বছরের মধ্যে তার বেতন বেড়ে প্রায় 300 টাকায় দাঁড়ালো। এতদিনে নলিনীর একটি ছেলে আর একটি মেয়ে হয়েছে। আর স্বামীর চাকরির কারণেই দ্রুত প্রমোশন পেতে পেতে নলিনী প্রায় সংসারের গিন্নির মর্যাদা পেয়ে গেছে। সংসারে বিশেষ অশান্তি নেই, রোগ শোক নেই, অভাব নেই। নলিনীর মনেও তেমন বড় কোনো দুঃখ নেই। শুধু সেই যে 3 দিন কথা বন্ধ থাকার পর মাখনের মিথ্যে বলার জন্য তার মনটা খারাপ হয়ে গিয়েছিল, সেই মন খারাপের রেশ যেন মৃদু আশঙ্কার মতো একটা স্থায়ী অস্বস্তি হয়ে থেকে গেছে। নলিনী কোনো পাপ করেনি, তবু যেন পুরনো কোনো পাপের মতো এক অদ্ভুত ভার সব সময় তার মনকে বয়ে বেড়াতে হয়। মাখনের জুয়ার নেশা কাটেনি। ভালোবাসার নেশার মতোই প্রথম বয়সের উদ্দাম উচ্ছৃঙ্খলতা আর অসহ্য অস্থিরতার সময়টা পেরিয়ে এখন তা দাঁড়িয়েছে ধীর স্থির হিসেব করে করা নেশায়। পাকা প্রেমিক যেমন অভ্যস্তভাবে প্রেম করে, তেমনি মাখনের জুয়া খেলাটাও অনেকটা নিয়মিত হয়ে গেছে। টাকা অবশ্য জমে না, অনেক ইচ্ছেও পূরণ হয় না। মাঝে মাঝে বিশেষ প্রয়োজনের সময় টাকার জন্য সাময়িকভাবে বিপদেও পড়তে হয়, তবু মোটামুটি করে সংসার চলে যায়। মাখনের বেতন যদি 100 টাকা হতো, যেমন সংসার চলতো তেমনই এখনো চলে। মাখনের বেতনকে যদি 100 টাকা ধরে নেওয়া যেত, তাহলে অনেক ঝামেলায় মিটে যেত। এর থেকেও অনেক কম বেতনে পৃথিবীতে অনেক মানুষ চাকরি করে, কিন্তু সমস্যা এই যে 300 টাকা বেতন পায়, তার মধ্যে 200 টাকা কোনো কাজে না এলেও নিজের পক্ষে বা আত্মীয় বন্ধুদের পক্ষে এটা মানা অসম্ভব যে তার বেতন 100-র বেশি নয়। আত্মীয় স্বজন আর বন্ধুদের রাগ, অভিমান, বিরক্তি, উপদেশ আর সমালোচনা এখনো চলতে থাকে, কিন্তু নলিনী প্রায় আর কিছুই বলে না। সে জানে এই রোগের কোনো ওষুধ নেই। এটাও সে জানে, সত্যি যদি প্রয়োজন হয় তাহলে মাখন জুয়ার খরচ কমিয়ে দেবে। তবে সেই প্রয়োজনটা সত্যিকারের হতে হবে। পেট ভরানোর মতো, গা ঢাকা দেওয়ার মতো, অসুখ হলে ডাক্তার দেখানো বা ওষুধ কেনার মতো খাঁটি প্রয়োজন। এই ধরনের আসল প্রয়োজনের দায়িত্বের কাছেই কেবল তার জুয়ার নেশা হার মানে। নলিনী কত কৃত্রিম প্রয়োজনীনা দাঁড় করানোর চেষ্টা করেছে, কতবার কতভাবে স্বামীকে বোঝানোর চেষ্টা করেছে সংসারে এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার। মাখন শুধু বলেছে আচ্ছা আচ্ছা হবে, কিন্তু শেষ পর্যন্ত প্রায় কিছুই হয়নি। বাড়ি বদলানোর জন্য নলিনী অনেকবার ঝগড়া করেছে, বলেছে আমি এই বাড়িতে থাকবো না, একটা ভালো বাড়িতে চল। বলে রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তখন অবশ্য মাখন বেশি ভাড়ার একটা ভালো বাড়িতে উঠেছে,
কিন্তু তার ফলটা নলিনীর পক্ষেই হয়েছে মারাত্মক। কারণ জুয়ার খরচ মাখন 1 পয়সাও কমায়নি, টান পড়েছে সংসারের খরচেই। শেষে আবার কম ভাড়ার বাড়িতেই ফিরে যেতে হয়েছে। নলিনী বলেছে, আমি 2 গাছা করে নতুন চুড়ি বানাবো। মাখন বলেছে, আচ্ছা। কিন্তু তারপর 2 বছরের মধ্যে নলিনীর জন্য সস্তা 1 জোড়া দুলও বানানো হয়নি। কারণ নলিনীর চুড়িও আছে, দুলও আছে। কিন্তু যেদিন নলিনী বলল, একটা লাইফ ইন্স্যুরেন্স করবে না তুমি? মাখন বিয়ের কিছুদিন পরেই 1 মাসের মধ্যেই 10,000 টাকার একটি লাইফ ইন্স্যুরেন্স করিয়ে ফেলেছিল। তারপর থেকে সে নিয়মিত ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়ে চলেছে। ফলে সংসারে অর্থ কষ্ট থাকলেও অন্তত ভবিষ্যতের জন্য একটি নিরাপত্তা যেন তৈরি হয়ে আছে। এই কারণেই বেশি ভাড়ার বাড়িতে উঠে নতুন বিপদের মুখে পড়তে নলিনীকে হয়নি। সংসার সীমিত আয়েই কোনো মতে স্থিরভাবে চলতে পেরেছে। টাকা পয়সার ব্যাপারে নলিনী ও মাখনের মধ্যে এক প্রকার নীরব সমঝোতা তৈরি হয়ে গেছে। সংসারের সামর্থ্য কতটুকু, কতখানি ব্যয় করা যায়, এসব নিয়ে তারা যেন অঘোষিতভাবে একে অপরকে বুঝে নিয়েছে। তবুও নলিনীর মনে এক অদ্ভুত রহস্যময় আশঙ্কা সব সময় যেন ছায়ার মতো লেগে থাকে। তার মনে হয় যেন সামনে কোথাও একটি বিপদ লুকিয়ে আছে, কিছু একটা ঘটবে, খুব শিগগিরই ঘটবে। কিন্তু সেই বিপদটা কি তা সে নিজেও স্পষ্ট করে বুঝতে পারে না। কখনো তার মনে প্রশ্ন জাগে, মাখন কি একদিন জুয়ার নেশায় সব কিছু হারিয়ে বসবে? কিন্তু আবার সে নিজেই ভাবতে থাকে, মাখনের সর্বস্ব বলতে তো তার মাসে 300 টাকার চাকরিটাই। উপার্জনের টাকা জুয়ায় নষ্ট করার ব্যাপারে সে যতই অবিবেচক হোক না কেন, নিজের চাকরি নষ্ট করার মতো বোকামি সে করবে না। এই বিশ্বাস নলিনীর মনে এখনো অটুট আছে। তবে কি তার মনের গভীরে অন্য কোনো অভিমান জমে আছে? হয়তো এই যে স্বামীর কিছু দুর্বলতার জন্য অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্যে বাঁচার সম্ভাবনা থাকলেও তারা একরকম সংযম আর অভাবের মধ্যে জীবন কাটাচ্ছে, এই কথাটাই কি তার মনে অদৃশ্য কষ্টের রেখা টেনে দেয়? কিন্তু সত্যি কি এমন কোনো অভিযোগ তার মনে আছে? সে নিজেই যেন তার স্পষ্ট উত্তর খুঁজে পায় না। নলিনী হয়তো মনে মনে চায়, স্বামী যদি তাকে রাজপ্রাসাদের রানীর মতো সুখে রাখত, তবে সেই চাওয়াটা বিলাসের জন্য নয়, বরং স্বামীর ভালোবাসার প্রকাশ হিসেবেই সে তা কল্পনা করে। কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ার জন্য তার মনে তেমন তীব্র ক্ষোভ বা বিদ্বেষ নেই। এই কারণেই নলিনী এখন আর কিছু বলে না। সংসারের প্রায় সব বিষয়েই সে যেন একরকম নীরবে মেনে নেওয়ার অভ্যাস করে ফেলেছে। এমনকি মাখনের সহজ সরল ভালোবাসার মধ্যেও একটু নতুনত্ব, একটু আবেগের রোমাঞ্চ আনার যে চেষ্টা সে একসময় করত, তাও এখন আর করে না। যে মানুষটিকে সে বহুদিন ধরে চেনে, সেই মানুষটি আজ তার স্বামী। এতদিনের চেনা মানুষটির কাছ থেকে কি আর অচেনা কারো মতো নাটকীয় আবেগময় ভালোবাসা আশা করা যায়? আগে সে ছিল কিশোরী মনের, তখন হয়তো সে এসব কল্পনা করেছে। বিয়ের আগে অভিজ্ঞতা কম ছিল বলেই মনে করেছিল বিয়ে হয়ে গেলে হয়তো মাখন বদলে যাবে, তার ভালোবাসা নতুনভাবে প্রকাশ পাবে। কিন্তু এখন সে বুঝেছে, যার মন সারাক্ষণ জুয়ার উত্তেজনা আর হতাশার ঢেউয়ে দুলতে থাকে, তার পক্ষে সংসারের সূক্ষ্ম আবেগ অনুভব করা বড়ই কঠিন। যে মানুষটির মন সবসময় অনিশ্চয়তার খেলায় ব্যস্ত, তার কি আর স্ত্রীর জন্য আলাদা করে আবেগে ভেসে যাওয়ার সময় থাকে? এই সব ভাবতে ভাবতেই নলিনীর ছোট ছোট সাধারণ চোখ দুটিতে এক অদ্ভুত স্বপ্নের আভা ফুটে ওঠে। সেই চোখে তখন অস্পষ্ট কল্পনার একটি কোমল ছায়া নেমে আসে, যেন নিঃশব্দে গড়ে ওঠা কোনো অন্তর্জগতের আলো।
সেই ভাবালুতা এমন এক মৃদু সৌন্দর্যে তাকে আচ্ছন্ন করে, যা অনেক সময় বড় বড় চোখেও ধরা পড়ে না। হয়তো তখন দুপুরবেলা সংসারের কাজের ফাঁকে একটু অবসর পেয়ে নলিনী মেঝেতে আঁচল পেতে শুয়ে আছে। তার সন্তানদের একজন খেলায় মগ্ন, আর একজন গভীর ঘুমে ডুবে আছে। চারপাশে নিস্তব্ধ দুপুরের অলসতা। চোখ বন্ধ করলে যেন তার মনের কষ্ট আরো তীব্র হয়ে ওঠে। তাই সে চোখ বন্ধ করে না, চোখ খোলাই রেখে স্বপ্ন দেখে। সেই খোলা চোখের মধ্যে দিয়েই সে ফিরে যায় তার কুমারী জীবনের সেই সব কল্পনার জগতে। সে ভাবতে থাকে, যদি মাখন তাকে গভীর আবেগে আত্মহারা ভালোবাসায় ভালোবাসত, তবে তার জীবনটা কেমন হতো। হয়তো মাখন তার জন্য পাগলের মতো ব্যাকুল হতো, তাকে নিয়ে কত অদ্ভুত আচরণ করত, তাকে ছাড়া থাকতে পারত না। এইভাবে সম্ভব অসম্ভব অসংখ্য কল্পনা নলিনীর মনে ভেসে ওঠে। বাস্তব জীবনের সীমাবদ্ধতার বাইরে দাঁড়িয়ে সে নিজের মনের মধ্যে এক স্বপ্নময় জগৎ তৈরি করে, যেখানে ভালোবাসা আছে, উন্মাদ আবেগ আছে, আর আছে এমন এক জীবনের আভাস যা বাস্তবে হয়তো কখনোই পুরোপুরি তার ভাগ্যে জোটেনি। তারপর একটু একটু অস্বস্তি আর মৃদু ভয়ের চাপে সেই স্বপ্ন শেষ হয়ে যায়। চোখ দুটো আবার খুব সাধারণ দেখাতে থাকে। যে নারীর দুটো সন্তান আছে, তার কি আর এসব স্বপ্ন দেখা মানায়? আর এমন স্বপ্ন কি আর সত্যি হয়? যদি বা হয়, কোনো আশ্চর্যভাবে একটু সফলও হয়, দুদিন পরেই সেই সম্ভাবনাও আর থাকে না। আবার ছেলে বা মেয়ে কোলে আসবে নলিনীর, তারপর সব শেষ। উদাসীন মাখনের মধ্যে প্রেমের আগুন জ্বালানোর কথা ভাবতেই তার নিজেরই লজ্জা লাগে। কি দিয়েই বা সে সেই আগুন জ্বালাবে? এখনো কেউ কিছু জানে না, দুদিন পরেই সবাই জানবে। মাখন হয়তো খুশি হয়ে একটু আদর যত্ন বাড়িয়ে দেবে, বলবে, একটু দুধ খেয়েও, এ সময় দুধ খেতে হয়। কিন্তু তারপর মাখন আরও শান্ত হয়ে যাবে, আরও ঝিমিয়ে পড়বে। তখন মাথা কপাল ঠুকে মরলেও নলিনী আর তাকে জাগাতে পারবে না। নলিনীর ভ্রু কুঁচকে যায়, সংকুচিত চোখ দুটিতে মৃত্যুর থেকেও গভীর আতঙ্কের ছাপ পড়ে। শীতের দুপুরেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। কোনো উপায় কি নেই? কোনো একটা উপায়। ব্যর্থ হলে যদি সর্বনাশও হয়ে যায়, তবু সফল হওয়ার সামান্য সম্ভাবনার লোভে সে একবার চেষ্টা করে দেখত। কিন্তু এমন উপায় বা কোথায়, যাতে হয় সব শেষ হয়ে যাবে, নয়তো মাখনের সত্যিকারের ভালোবাসা পাওয়া যাবে। ঠিক সেই সময় বুক ধড়ফড় করতে করতে গভীর আগ্রহে মাঠের রেলিং ধরে দাঁড়িয়ে 11টা ঘোড়ার মধ্যে একটার দৌড় লক্ষ্য করছিল মাখন। ভাবছিল, এবারও যদি না যেতে তবে বিপদে পড়বে, কিন্তু যদি যেতে। সন্ধ্যা নামার পর ঘোড়দৌড়ের মাঠ থেকে ক্লান্ত ও অবসন্ন অবস্থায় মাখন বাড়ির পথে রওনা দিল। তার সঙ্গে ছিল তার বন্ধু অবনী। সুরেশের মতোই অবনীও এখন মাখনের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে। তবে স্বভাব চরিত্রের দিক থেকে অবনী সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ। তার শরীরের গড়ন ছোটখাটো, বেঁটে, রোগা এবং কিছুটা কুঁকুড়ে থাকা স্বভাবের। মুখে সবসময় এক ধরনের সংকোচের ছাপ লেগে থাকে। সে খুব বেশি কথা বলে না, বরং কথার উত্তরে প্রায়ই নীরব থাকে। অনেক সময় কোনো প্রশ্ন বা মন্তব্যের জবাবে সে কিছু না বলে শুধু মৃদু একটি হাসি দিয়ে সবকিছু এড়িয়ে যায়। অবনীর এই স্বভাবের কারণে তাকে কখনো উত্তেজিত হতে কেউই প্রায় দেখেনি। যেন তার মধ্যে আবেগের কোনো প্রবল ওঠানামা নেই,
ঘোড় দৌড়ের মাঠে যখন দৌড় শুরু হয় তখন চারপাশে উত্তেজনার ঢেউ উঠতে থাকে। মাখন তখন সেই উত্তেজনার মধ্যে সম্পূর্ণ ডুবে যায়। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে আর উৎকণ্ঠায় সে নিজের বাঁ হাতের বুড়ো আঙুল দাঁতে কামড়াতে থাকে। কিন্তু ঠিক সেই সময় অবনীকে দেখা যায় সম্পূর্ণ নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকতে, যেন চারপাশের উত্তেজনার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সে তখন শান্তভাবে বিড়ি টানতে থাকে, ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে এক অদ্ভুত নির্লিপ্ততায় সব কিছু দেখে। মাখনের আবেগ প্রকাশও খুব তীব্র। যখন সে জেতে তখন আনন্দে হুররে বলে চিৎকার করে লাফিয়ে ওঠে, যেন সে কোনো বড় যুদ্ধ জিতে এসেছে। আবার যখন হারে তখন হঠাৎ করেই চুপ মেরে যায়, মুখ ভার করে নিশ্চুপ হয়ে থাকে। তার ভেতরের হতাশা তখন স্পষ্ট বোঝা যায়। অন্যদিকে অবনীর প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। সে জিতলেও মৃদু হাসে, হারলেও সেই একই হাসি মুখে লেগে থাকে, যেন জয় পরাজয়ের কোনো পার্থক্য তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। তার সেই স্থির ও শান্ত স্বভাব মাখনের উচ্ছ্বাসপূর্ণ চরিত্রের সঙ্গে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে। এই দুই বন্ধু যখন বাড়িতে এসে পৌঁছালো তখন নলিনীকে দেখে তারা দুজনেই কিছুটা বিস্মিত হয়ে গেল। কারণ নলিনীকে তারা সাধারণত খুব সাদামাটা বেশি দেখে অভ্যস্ত, কিন্তু আজ তার সাজগোজে যেন এক বিশেষ পরিবর্তনের আভাস রয়েছে। যেন আজ ফ্যাশন করে শাড়ি পরেছে, শাড়িটি পরার ভঙ্গিতেও যেন একটু আলাদা যত্নের ছাপ আছে। তার সঙ্গে পরেছে একটি রঙিন ব্লাউজ, যা তার সাধারণ পোশাকের তুলনায় অনেক বেশি চোখে পড়ার মতো। শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই সে থেমে থাকেনি, মনে হয় সে নিজের সাজে একটু বিশেষ যত্নও নিয়েছে। তার গালে যেন হালকা করে রঙের আভা লেগে আছে, আর তার চোখের পাপড়ির পাশে টানা হয়েছে সামান্য কাজল। এই অল্প সাজসজ্জাও তাকে যেন অন্য এক রূপ দিয়েছে, একটি সংযত অথচ আকর্ষণীয় সৌন্দর্যের ছাপ। আর সেই কারণেই মাখন ও অবনী দুজনেই তাকে দেখে মুহূর্তের জন্য একটু থমকে গিয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন তারা পরিচিত নলিনীকেই নতুন করে দেখতে পেল। মাখন বলল, কোথায় যাবে? কোথায় আবার যাব? সেজেছ যে? সেজেছি? কি জ্বালা, কোথাও না গেলে বাড়িতে বুঝি ভূত সেজে থাকতে হবে? তারপর অবনীর কাছে গিয়ে বলল, আপনি বুঝি সইকে তালা দিয়ে রাখেন, আসে না কেন? অবনী নীরবে মৃদু হাসল। নলিনী বলল, চলুন সইয়ের সঙ্গে দেখা করে আসি। এই বলে স্বামীর সেই বন্ধুর সঙ্গে, যার সঙ্গে সে এতদিন 3 হাত দূরে দাঁড়িয়ে অল্প কথা বলতো, হঠাৎ তার হাত ধরে টেনে তুলল। মাখনের দিকে একবারও না তাকিয়ে সে তাকে নিয়ে বেরিয়ে গেল। প্রাণপণ চেষ্টা করেও নলিনী নিজের ভিতরের উত্তেজনা লুকোতে পারল না। অবনীর স্ত্রী জিজ্ঞেস করল, কি হয়েছে সই? নলিনী বলল, কিছু না। কোমরে আঁচল জড়িয়ে অবনীর বউ রান্না করছিল। নলিনীর চেয়ে সে বয়সে বড়, কিন্তু দেখতে তাকে যেন ছেলে মানুষই লাগে। সে সব সময় হাসি খুশি থাকে, কাজ করতে করতেও গুনগুন করে গান গায়। তাকে দেখলেই নলিনীর বড় হিংসে হয়, মনটা যেন কেমন করে ওঠে। ওর স্বামীও তো জুয়া খেলে, তার চেয়েও বেশি কষ্টে ওকে সংসার চালাতে হয়। 2 ছেলের মধ্যে একটা তো মারা গেছে, তবু কেন সব সময় এমন ভাব করে যেন 2 দিন আগে বিয়ে হয়ে স্বামীর আদরে মাটিতে পা পড়ছে না? অবনীর বউ বলল, এমন সেজে গুজে হঠাৎ? নলিনী বলল, এমনি এলাম তোমায় দেখতে। কি ভাগ্যি আমার। ভাতের হাঁড়ি চুলায় বসিয়ে হাসতে হাসতে অবনীর বউ এসে তার পাশে বসল। কিন্তু আজ কথা জমল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নলিনীর ভয়ও বাড়তে লাগলো। সে ক্রমেই বেশি অন্যমনস্ক হয়ে পড়ল। তবু ওঠার নাম করল না।
যত রাত হবে মাখন তত বেশি রাগ করবে, ততই হয়তো তার মনে একটু নাড়া লাগবে। একটুও কি পরিবর্তন আসবে না? রাগটা যখন কমে যাবে তখন। রান্না শেষ হলো, অবনী খেয়ে নিল। তবু নলিনীকে বসে থাকতে দেখে অবনীর বউ অস্বস্তি বোধ করতে লাগলো। তার হাসি খুশি ভাব মিলিয়ে গিয়ে মুখেও যেন একটু ভয়ের ছাপ পড়ল। সে বলল, আমায় কিছু বলবে সই? নলিনী মাথা নেড়ে বলল, কি বলবো? না না, কিছু বলবো না। তোমায় নিতে তো কেউ এলো না? কে জানে, ওর কথা বাদ দাও তো। কিছুক্ষণ পর অবনীর বউ বলল, তাহলে ওকে দিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দিই। আর এত রাত করে কাজ নেই, পুঁই চচ্চড়ি রেঁধেছি, একটু মুখে দিয়ে যাবে। হোক আরেকটু রাত, মাখনের রাগ আর একটু বাড়ুক। যখন শুরু হয়েছে শেষটা না দেখে ছাড়বে না। মরিয়া হয়ে নলিনী সখীর রান্না করা পুঁই চচ্চড়ি খাওয়ার জন্য তার সঙ্গে এক থালায় বসে পড়ল। দুজনেই বেশ পেট ভরে খেল। সকালে খাওয়ার জন্য পান্তা না রাখায় ভাতের অভাবও হলো না। আর ডাল ভাজা মাছ তরকারি যতটুকুই থাক, ভাগাভাগি করে খাওয়ার সময় মেয়েদের তো কখনো কম পড়ে না। খাওয়ার পরে পান খেয়ে অবনীর বউ স্বামীকে ডেকে বলল, ওগো শুনছো, একটু বাইরে এসো তো, সইকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। বাবা, 11টা বাজে। নলিনীর বুক ধক করে উঠল। যেভাবে সে বেরিয়ে এসেছে, এত রাতে আবার অবনীর সঙ্গে একা ফিরতে দেখলে মাখন কি রাগই না করবে। করুক রাগ, রাগানোর জন্যই তো সে সাজগোজ করে এভাবে বেরিয়েছে। এখন সে নিয়ে ভয় পেলে চলবে কেন? নিজেকে অনেক বোঝালো নলিনী, কিন্তু বুকের ধুকপুকানি কিছুতেই কমল না। দু বন্ধুর বাড়ি খুব দূরে নয়, রিকশায় 10 মিনিট লাগে। অবনীর বাড়ির কাছেই গলির মোড়ে রিকশা পাওয়া যায়। অবনী দুটো রিকশা ভাড়া করতে যাচ্ছিল, নলিনী বাধা দিল। মিছিমিছি কেন বেশি টাকা দেবেন? একটাতেই হবে। অবনী বলল, না না, দুটোই নি। নলিনীর গলা যেন আটকে আসছিল। এমন অস্বস্তিকর উত্তেজনা সে সহ্য করতে পারে না। তবু মরিয়া হয়ে বলল, আসুন না, একটাতেই বসে গল্প করতে করতে যাওয়া যাবে। কিন্তু কোনো গল্পই হলো না। পুরো পথ দুজনেই যতটা সম্ভব পাশে হেলে চুপচাপ বসে রইল। বাড়ির দরজার সামনে রিকশা থামতেই নলিনী তাড়াতাড়ি নেমে গেল। অবনীকে বলল, ওকে ডেকে দিয়ে আপনি রিক্সাটা নিয়ে ফিরে যান। নলিনীর আশা ছিল দরজা খুলতে এসে মাখন দেখবে এত রাতে তার বউ অবনীর সঙ্গে এক রিকশায় পাশাপাশি বসে ফিরেছে। কিন্তু সেই আশা বা আশঙ্কা কিছুই পূরণ হলো না। দরজা খুলে দিল চাকর। ঘরে ঢুকে নলিনী দেখল মাখন মেয়েটাকে কোলে নিয়ে আনাড়ির মতো থাপড়াতে থাপড়াতে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। বউকে দেখে মাখন একটু বিরক্ত গলায় বলল, কি আশ্চর্য বুদ্ধি তোমার! দুজনকে ফেলে রেখে এত রাত পর্যন্ত বাইরে কাটালে। খুকিকে অন্তত সঙ্গে নিয়ে যেতে পারতে। মেয়েকে নামিয়ে রেখে মাখন নিজের বিছানায় উঠে শান্তভাবে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। খুব যে রাগ করেছে তেমন কোনো লক্ষণও দেখা গেল না। নলিনী বলল, তুমি কাউকে পাঠালে না কেন? অবনীবাবুর সঙ্গে কথা বলতে বলতে মাখন বলল, কাকে পাঠাবো? শম্ভু এতক্ষণ খুকিকে দেখছিল। 2 মিনিট আগে দরজা খুলতে যাওয়ার সময় শম্ভু নিশ্চয়ই মেয়েকে মাখনের কোলে দিয়ে গেছে। অর্থাৎ সন্ধে থেকে মাখনকে মেয়ে সামলাতে হয়নি। নলিনী আর জিজ্ঞেস করল না মাখন নিজে কেন তাকে আনতে যায়নি। জিজ্ঞেস করেও বা কি হবে? নিজের চোখে বউ আর বন্ধুকে জড়িয়ে থাকতে দেখলেও হয়তো তার রাগ হবে না। এমন বদমেজাজি মানুষ 1 গ্লাস জল দিতে দেরি হওয়ায় আজ সকালেই শম্ভুকে মারতে উঠেছিল। কিন্তু বউয়ের ব্যাপারে তার এত উদাসীনতা কেন? একদিন কি সে রাগের মাথায় বউয়ের গালে একটা চড়ও মারতে পারে না? যাতে পরে ভালোবাসা না হোক, অন্তত অনুতাপের বশে অনেকগুলো চুমু দিয়ে সেই চড়ের দাগ মুছে দেওয়ার চেষ্টা করা যায়। বাইরের দিকটা একবার দেখে এসে নলিনী ঘুমন্ত মেয়ের পাশে শুয়ে পড়ল।
মাখন বলল, খেলে না? নলিনী বলল, ওদের বাড়ি থেকে খেয়ে এসেছি। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। তারপর মাখন যেন একটু ভয় পেয়েই ধীরে ধীরে বলল, বুঝলে, আজ অনেক টাকা জিতেছি। নলিনী কোনো উত্তর দিল না। মাখন বলল, প্রায় 700। নলিনী তবু চুপ করে রইল। মাখন আবার বলল, তোমায় একটা গয়না বানিয়ে দেব, যা চাও। নলিনী নীরবই রইল। নিঃশব্দে কাঁদতে কাঁদতে মনে মনে ভাবল, কে শুনতে চায় তুমি হেরেছো না জিতেছো? কে চায় তোমার গয়না? একবার কাছে ডাকতে পারো না আমায়? অনেকক্ষণ অপেক্ষা করে মাখন বলল, রাগ করেছ? আচ্ছা আচ্ছা, ঘুমো, আর বিরক্ত করব না। ভ্রান্তির ঘোর যেদিন ভাঙে, ততক্ষণে হয়তো জীবনের স্নিগ্ধ আলোটুকু চিরতরে হারিয়ে যায়। এ এক এমন নিঃশব্দ পতন, যেখানে কোনো শব্দ না হলেও চুরমার হয়ে যায় একটা গোটা জীবন। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।